সবাইকে নমস্কার। আমার নতুন দিনে নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হলাম। ঠিক আছে, আজকে আমাদের এই রেশিও প্রপোর্শনের লাস্ট ক্লাস চলবে, আজকেই শেষ হয়ে যাবে। পরের দিন থেকে আমাদের নতুন চ্যাপ্টার, হয়তো বা পার্টনারশিপ করাবো, নাহলে মিক্সচার এর চ্যাপ্টারটা আমরা শুরু করবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি হবে? আজকে আমাদের হবে হলো হচ্ছে 49 নাম্বার থেকে হবে। ঠিক আছে, 49 নাম্বারে কি বলেছে? 49 নাম্বারে বলেছে a mixture contains alcohol and water and water in ratio 4:3. In ratio 4:3. আমার হ্যান্ড রাইটিংটা খুব একটা ভালো না, ঠিক আছে, কিচ্ছু করার নেই, এই হ্যান্ড রাইটিং এ অ্যাডজাস্ট করতে হবে সকলকে। ইফ 5 লিটার of water is added to the mixture, the ratio become 4:5. Find the quantity of alcohol of the given mixture. এই হলো কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? একটা মিশ্রণের মধ্যে অ্যালকোহল ও ওয়াটারের রেশিও আছে 4:3। ইফ যদি 5 লিটার অফ ওয়াটার, মানে সেই মিশ্রণটা থেকে আমরা 5 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার, দ্য রেশিও বিকাম 4:5। ওকে, ঠিক আছে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল অফ দ্য গিভেন মিক্সচার। তাহলে দেখি আমাদের কি বলেছে। আচ্ছা, অ্যালকোহল আর ওয়াটার, অ্যালকোহল আর ওয়াটার। আচ্ছা, আগে শর্টে করাবো না, আগে ব্রড ভার্সন আগে করিয়ে দিই, তারপরে শর্টটা করাচ্ছি। ঠিক আছে, সেটা হলো, লেট ধরি অ্যালকোহল আছে কত 4x আর ওয়াটার আছে কত 3x। ওকে, আচ্ছা, অ্যাডিট, শুধুমাত্র কি বলেছে? ওয়াটার অ্যাড করতে বলেছে। তাহলে অ্যালকোহল 4x, এখান থেকে ওয়াটার 3x প্লাস ওয়াটার অ্যাড করলাম, এর জন্য রেশিওটা কি হলো? 4/5 হলো। ওকে, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 20x ইকুয়ালস টু 12x প্লাস 20, এখান থেকে মাইনাস করলে কত হবে? 8x ইকুয়ালস টু 20, এখান থেকে x ইকুয়ালস টু কত হবে? 20/8, মানে কত হচ্ছে? 5/2। ওকে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল অফ দ্য গিভেন মিক্সচার। তাহলে গিভেন মিক্সচারের অ্যালকোহল কতটা ছিল? 4x ছিল, দেয়ারফর অ্যালকোহল ইকুয়ালস টু 4 ইন্টু 5/2। এক্স এর মান তো 5/2 এসে কেটে দিলাম, কত হলো? 10 হলো। 10 লিটার, লিটার আছে না? হ্যাঁ, 10 লিটার। কত হবে?
অ্যালকোহল কত ছিল? 10 লিটার ছিল। এটা নর্মাল, এই এক্স ধরে তো যে কোনো অঙ্ক করা যাবে, কিন্তু প্রচুর টাইম লাগবে, আমাদের কি করতে হবে? শর্টে করতে হবে, তাই তো? আচ্ছা দেখি, ছিল আমাদের কত? 4:3, হয়েছে কত? 4:5। আচ্ছা, আমরা যে মিশ্রণটাতে অ্যালকোহল তো মেশাইনি, তার মানে ফোর প্রথমে অ্যালকোহল ছিল, সেই 4ই কিন্তু আছে, আর এদিক থেকে 3 ছিল ওয়াটার, কিছুটা মিশিয়ে দিয়েছি, তার জন্য চেঞ্জ হয়েছে। কত হয়েছে? 5 হয়েছে। আচ্ছা ঠিক আছে, 5 হয়েছে মানে আমাদের চেঞ্জ কত হয়েছে? 2 ইউনিট চেঞ্জ হয়েছে। আর ওরা বলেছে আমরা চেঞ্জ করেছি কত? 5 লিটার দিয়েছি, তার মানে 2 ইউনিট মানে কত বলতে পারি? 5। আর 1 ইউনিট মানে ইকুয়ালস টু 5/2। ওকে, তাহলে কি বলেছে? অ্যালকোহল কত ছিল? দেয়ারফর অ্যালকোহল ইকুয়ালস টু কত হবে? 4 ছিল, 4 ইন্টু 5/2। আরেকবার বলে দিচ্ছি যে আমাদের কি আছে, আমাদের কিন্তু যে মিশ্রণটা ছিল তার মধ্যে শুধুমাত্র অ্যালকোহল আমরা কিন্তু দেইনি মানে চেঞ্জ হয়নি, 4 ছিল 4ই আছে। তাহলে আমরা শুধুমাত্র ওয়াটার দিয়েছি, ওয়াটার দেওয়ার জন্য 3 ছিল 5 হয়ে গিয়েছে। তাহলে আমাদের দিক থেকে 2 ইউনিট বেড়েছে, আর ওরা বলেছে 5 দিয়েছি। তাহলে আমিও ঠিক ওরাও ঠিক, কখন পসিবল হবে? যখন 2 মানেই 5 হবে, তার মানে 1 মানে 5/2 হচ্ছে, দেয়ারফর অ্যালকোহল কত হবে? 4 ইন্টু 5/2 মানে এর অঙ্ক কমপ্লিট। আরেকটা এর আগে বোধহয় একটা অঙ্ক করেছিলাম, কোন অঙ্কটা যেন, না আচ্ছা ওটা এই চ্যাপ্টারে নেই, ওটা হচ্ছে এই টাইপের অঙ্ক প্রচুর পাবো, আরো টাইপের হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেশিও প্রপোর্শনের অঙ্ক বলা ছিল এটা, আর মিশ্রণের অঙ্ক বলা ছিল। তো মিশ্রণের চ্যাপ্টারে যখন করবো তখন এই টাইপের অঙ্ক আরো 3-4টে পেয়ে যাবো, তখন ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কত টাইপের থাকতে পারে, অনেক সময় দেখা যাবে কি হবে, চেঞ্জেস করার পরে একটাই চেঞ্জ হচ্ছে কিন্তু এই রেশিও গুলো পাল্টে যাচ্ছে, তখন আমাদের একটু আলাদা বুদ্ধি দিয়ে করতে হবে। মানে কি বুদ্ধি? কিছুই না, কথা কথা বলছি, এই অঙ্কে যদি এই দুটো যদি চেঞ্জ থাকতো তাহলে আমাদের কি করতে হতো? আমাদের করতে হতো যে চেঞ্জ করেছি আমরা এটা, অথচ চেঞ্জ হয়ে গেছে এটা, তাহলে আমাদের এটা তো চেঞ্জ করা যাবে না, তাহলে এই দুটোকে আমরা কি করতাম? ইকুয়াল করে দিতাম, তাহলেই সেখান থেকে একটা রিলেশন বেরিয়ে যেত। যাই হোক, ওটা পরের চ্যাপ্টারে আমরা পেয়ে যাবো, অসুবিধা নেই, এটা মুছলাম। তাহলে সবাই চেষ্টা করবে বাড়িতে শর্ট প্রসেসে করা, ঠিক আছে, কারণ আমাদের টাইম বাঁচাতে হবে এক্সাম হলে গিয়ে। আচ্ছা হ্যাঁ, পরেরটা আছে কিছুটা, ঠিক আছে। 50 নাম্বার, 50 নাম্বার কি বলেছে? বলেছে এ সাম ইজ ডিস্ট্রিবিউটেড বিটুইন এ সাম ইজ distributed between A, B and C in the ratio of 9:6:11. If A gives 500 from his share to C, the ratio of A:B:C becomes 4:3:6. What is sum of
share of B and C in the beginning. In the beginning. Okay. বিগিনিং একটু বেশি বিগিনিং করে ফেলেছি। আচ্ছা, কি বলেছে? কোন একটা অ্যামাউন্ট আছে, হ্যাঁ, কোন মূলধন আছে যাকে এ বি এবং সি এর মধ্যে 9:6:11 অনুপাতে ভাগ করা হয়েছে। যদি যদি বলেছে এ 500 টাকা সি কে দিয়ে দেয়, ইফ এ গিভস 500 ফ্রম হিজ শেয়ার টু সি, মানে এ যদি 500 টাকা সি কে দিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে যে রেশিওটা দাঁড়াবে কত দাঁড়াবে? 4:3:6। হোয়াট ইজ দ্য সাম অফ শেয়ার অফ বি অ্যান্ড সি ইন দ্য বিগিনিং? তাহলে এটা আমরা তো রেশিও প্রপোর্শন অনেক ধারণায় শিখে গেছি, তাহলে আমরা আর বড় করতে যাব না, এটা কি করব? শর্টে করব। আচ্ছা, ওকে। আর এদিকে হলো হচ্ছে 4:3:6। ওকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, লিখে দিই এ বি সি। আচ্ছা, এ দিয়েছে সি কে, ঠিক আছে, তার মানে এর মধ্যে চেঞ্জেস হবে, সি এর মধ্যেও চেঞ্জ হবে, ঠিক? এর মধ্যে হয়েছে চেঞ্জ, সি এর মধ্যে হয়েছে। এই যে আমি যে আগের অঙ্কটা বললাম না, ওভাবেও দিতে পারে, ওটারই একটা এক্সাম্পল মধ্যে এটা পড়ে গেল। যাই হোক, মিশ্রণে আরো আমরা গিয়ে পাবো, ভয় পাওয়ার কিছু নেই। কি বলেছে? যে তাহলে এ সি কে দিয়েছে, তার মানে এ এর চেঞ্জ হবে আর সি এর চেঞ্জ হবে, তাই তো? কিন্তু এখানে দেখা যাচ্ছে বি তো কিচ্ছু বলেনি, কিছু করেওনি, কিছু বলেনি, তাও বি এর রেশিও কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের টার্গেট টার্গেট কি থাকবে? আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই কোনোভাবে যদি 6 মানে বি এর অ্যামাউন্ট দুটো জায়গাতে ইকুয়াল করে দিতে পারে, তাহলে হয়ে গেল। তাহলে ইকুয়াল করতে গেলে কি রাস্তা? আমি তো বলেছিলাম সেটা কি রাস্তা, যে এখানেও এমন কিছু করবো, এখানেও সেম করবো, তো তাহলে সেটা করার জন্য 6 আর 3 কি করবো? এলসিএম করে নেবো। তাহলে এখান থেকে সাইড থেকে করি, 6,3 এর কি হচ্ছে? এলসিএম 6ই হবে। তার মানে এটার সাথে করবো কত? ইন্টু 1, এটার সাথে কত করবো? ইন্টু 2। তাহলে এখান থেকে হলো হচ্ছে আমাদের 9:6:11, আর এখান থেকে 8:6:12। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? এ 500 টাকা দিয়ে দিল, ঠিক আছে, তার মানে এ কে 1 ইউনিট দিয়ে দিয়েছে, তাহলে এর 1 ইউনিট কমে গেছে, আর এর 1 ইউনিট কি হয়েছে? বেড়ে গেছে। তার মানে এর কমেছে, -1 হয়েছে, আর এ কে দিয়েছে তাই এর কি হয়েছে? +1 বেড়েছে। তার মানে কিছুই না, তার মানে এদের দুজনের মধ্যে আমাদের রেসপেক্টে 1 ইউনিটের কি হয়েছে? আদান প্রদান হয়েছে। কিন্তু ওরা বলেছে যে 500 টাকার আদান প্রদান হয়েছে। তার মানে আমরা কি বলতে পারি? দেয়ারফর 1 ইউনিট মানে কত? 500 অঙ্ক হয়ে গেল। অঙ্কই বড়, দেখেই হয়ে যাবে মুখে মুখে, ঠিক আছে? কি বলেছে? শেয়ার অফ বি অ্যান্ড সি ইন দ্য বিগিনিং। তাহলে বি আর সি এর মধ্যে কি কি ছিল? বি, দেয়ারফর বি প্লাস সি বের করতে বলেছে। 6+11 মানে কত? 17 ইউনিট। 17 ইউনিট কি করবো আমরা? 500 দিয়ে কি করবো? মাল্টিপ্লাই করবো। 8,500। ওকে, এই হলো অঙ্ক। আচ্ছা, মুছে দেই। এই অঙ্কের কোশ্চেন গুলো প্রচুর বড়। অ্যারিথমেটিকে কিছু টাইম লাগবে, পরে যখন অ্যালজেব্রা করবো, অ্যালজেব্রা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এত বড় বড় কোশ্চেন হয় না অ্যালজেব্রা। আচ্ছা, তারপরের অঙ্কে কি বলেছে? 51 বলেছে expenditure ratio of A, B, C is 16:12:9. If
they save 20%, 25%, 40% of the income, income. Then total income of A, B, C is 35,700. Therefore find, বের করতে বলেছে is income। কোনো ব্যাপার না, ফর্মুলা দিয়ে করবো, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলেছে? বলেছে এ বি সি এর খরচের রেশিও হচ্ছে 16:12:9। যদি তারা যথাক্রমে 20%, 25% আর 40% করে কি করে অফ দা সেভ করে, মানে বাঁচিয়ে দেয়, তাহলে তাদের ইনকাম, দেন টোটাল ইনকাম অফ এবিসি, তাহলে তাদের কি হয়, এ বাঁচা বলেছে যে তারা হলো হচ্ছে 20%, 25% এবং 40% করে কি করে ইনকামের বাঁচিয়ে দেয়, এবং এদের যে টোটাল ইনকাম তিনজনের মিলায় 35,700, 35,000 কত হলো 700 টাকা। ঠিক আছে, তাহলে বলেছে এর ইনকাম কত হবে। ওকে, তাহলে কি বলেছে এর ইনকাম কত হবে। তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কি পড়েছিলাম আমরা, পড়েছিলাম হচ্ছে অরিজিনাল এক্সপেন্ডিচার, আচ্ছা, বাই হলো হচ্ছে যেটা দেওয়া আছে, মানে যেটা থেকে একটা রিলেশন থেকে বের করবো আমরা এক্সপেন্ডিচার, সেটা করলে আমরা ইনকাম রেশিও পাই। আচ্ছা, বা আরেকটা কি ছিল, অরিজিনাল সেভিংস বাই কোন একটা রিলেশন থেকে আমরা যে সেভিংসটা বের করবো তার অনুপাত করলে আমরা ইনকাম রেশিও পাই। কিন্তু এখানে অরিজিনালি কি দেওয়া আছে, অরিজিনালি এক্সপেন্ডিচার রেশিও দেওয়া আছে, তাহলে আমরা এই সেভিংসটা থেকে এক্সপেন্ডিচার বের করবো। ঠিক আছে, তাহলে আচ্ছা, সেভ কত করে, 20%, 25% আর 40%। আচ্ছা, তাহলে এক্সপেন্ডিচার কত হবে, 20% সেভ করেছে, তাহলে খরচ করেছে কত, 80%, ইস্টু 25% কি করেছে, সেভ করেছে, খরচ করেছে কত, 75%, আর 40% মানে জমিয়েছে, তাহলে কত করলো খরচ, 60%। আচ্ছা, অনুপাত করছে, তাহলে আমাদের পার্সেন্টেজ তো বারবার লেখার দরকার নেই, এটা দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটু কি করে নি, ছোট করে নি, ছোট না করলে তো হবে না, কারণ আমরা কি জানি ছোটই করলেই বেটার, পরে করলে হবে যদিও, চাপ নেই, এখান থেকে করে নি, সেটা কি 5 দিয়ে যাবে না। আচ্ছা, এটা বাংলাতে বলে আমি একটু জল খেয়ে নিই। তাহলে আমাদের কি বলেছে, ইনকাম বের করতে বলেছে, দেয়ারফর ইনকাম রেশিও কত হবে, ইনকাম রেশিও কি হতে হয়, অরিজিনালি যে এক্সপেন্ডিচার সেটা কত বলেছে 16, আর আমাদের কত হচ্ছে 16, এটা ওটার অরিজিনালি কত 12, ফর্মুলা কিন্তু আর লিখলাম না আমি, হ্যাঁ 12/15, এটার অরিজিনাল কত 9 আর এটার কত 12। ওকে, তাহলে এখান থেকে 1, এখান থেকে 3, সরি 3 দিয়ে তো কাটবে, তাহলে 4/5, 3/4, এটাকে ছোট এখানে না করলেও হতো, এখানে করলেও তো কোনো ব্যাপার না। আচ্ছা, এবার কি জানি আমরা জানি রেশিও প্রপোর্শন কি দেখতে পারে না, এরা কিন্তু ভগ্নাংশ দেখতে পারে না, তাহলে আমরা কি করবো, 5 আর 4 এর এখানে তো নিচে 1 আছে, মানে 5, 4 আর 1 এর এলসিএম করলে কত, 20, আর 20 তে সবাইকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 1 × 20, 4/5 × 20, আর 3/4 × 20, এখান থেকে 20, 16, 15, এই হলো আমাদের রেশিও, হলো ইনকাম রেশিও। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, এটা তো এর চেয়ে আর ছোট করা যাবে না, ভয় পাবার কিছু নেই। কারণ হলো 25খানা অঙ্কের মধ্যে খুব বেশি হলে 2টো বা 3টে অঙ্ক এই টাইপের ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটিভ হয়, একটু লেন্দি ক্যালকুলেটিভের অঙ্ক তো দেবেই। কি করতে হবে, আমাদের অনেক অঙ্কই থাকবে, বাকি অঙ্কগুলো খুব সহজ থাকবে, সেগুলো থেকে টাইম বাঁচিয়ে এগুলোতে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, এটাই নিয়ম। এটা হলো, এবার আমাদের কি বলেছে, এর ইনকাম চেয়েছে, তাহলে দেয়ার পর কোথায় করবো, ওই পাশেই করে দিই। দেয়ার ফোর এজ ইনকাম ইকুয়ালস টু কত, এর ইনকাম কত, 20 ইউনিট, বা আমরা এভাবেও ভাবতে পারি টোটাল কত হচ্ছে 35700 ইন্টু 20 বাই, নিচে সবগুলো কি হবে, প্লাস করতে হবে, 20 প্লাস 16 প্লাস 15, ওই কর্নারে গুলো দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে হলো 35700 ইন্টু 20, 151, এটা কত দিয়ে কাটবে, 7 দিয়ে কেটে যাবে, তাহলে কত হচ্ছে, এত 14,000, কত হলো অ্যান্সার, 14,000। আচ্ছা, সিমিলারলি এই একই অঙ্ক কিন্তু ওরা যদি দিয়ে দিত, কি দিত, সেভিং রেশিও দিয়ে দিত, তাহলে এখানে হয়তো এক্সপেন্ডিচার দিয়ে দিত, সেখান থেকে বের করলে আমরা ইনকাম রেশিও বের করতে পারতাম। ওকে, তাহলে মুছে ফেলে বলেছে এ ফক্স হ্যাজ চেজ এ লায়ন, the fox takes 7 leap for every 5 leaps of the lion, and the distance covered by lion, distance covered by lion in 6 leaps is equal to the distance covered by fox in 5 leaps. Find their
speed of find their speed ratio. আচ্ছা, প্রশ্ন কি বলেছে? বলেছে একটা শিয়াল একটা লায়নকে কি করছে? চেস করছে। সরি, আচ্ছা করলো। দ্য ফক্স টেক্স 7 লিভস ফর এভরি 5 লিভস অফ দ্য লায়ন। মানে কি বলেছে? ফক্সের শিয়ালের 7 পা বা 7টা জাম্প যাই বলি না কেন, সেটা হচ্ছে লায়নের 5 পায়ের সমান। এবং দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য লায়ন ইন 6 লিভস ইজ ইকুয়াল টু দ্য ফক্সের, তার মানে এবং কি বলেছে? The distance covered by lion in 6 leaves is equal to the distance covered by fox in 5 leaves. তাহলে কি বলেছে এখানে? এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে যে দ্য ডিস্টেন্স, মানে কোনো একটা ডিস্টেন্স লায়ন 6 পা গেলে যতটা যায় সেই ডিস্টেন্সটা হলো হচ্ছে ফক্সের 5 পায়ের সমান। ফাইন্ড দেয়ার স্পিড রেশিও। এখানে একটু অড লাগছে, তো অড লাগার কিছু নেই, যা আছে আছে তাই সেভাবেই করবো। তাহলে কোশ্চেনটা বাংলা করলে কি দাঁড়াচ্ছে? বলেছে যে এ ফক্স হ্যাজ চেজ এ লায়ন। তাহলে একটা শিয়াল কি করছে? একটা লায়নকে চেজ করছে, মানে পিছু করছে বা ধাওয়া করছে, যাই বলি না কেন। বলেছে শিয়াল 7 পা গেলে, শিয়াল 7 পায়ে যতটা যায়, ঠিক আছে, লায়ন 5 পায়ে ঠিক ততটাই যায়। এবং দ্য ফক্স টেক 7 লিভ ফর এভরি 5 লিভস অফ দ্য লায়ন। 5 ভুল বললাম, যতটা যায় না, এটা হচ্ছে টাইমিং, মানে একই সময়ে, ঠিক আছে। শিয়াল যদি 7 পা যায়, সেখানে লায়ন হচ্ছে 5 পা যায়। ওকে। আর ডিস্টেন্সের ক্ষেত্রে কি বলেছে? যে লায়ন 6 পা গিয়ে যতটা যাবে, শিয়াল 5 পা গিয়ে অতটা যাবে। তাহলে তাদের স্পিড রেশিও কত বলেছেন? একদম সহজ। এটা ফক্স, এটা লায়ন। একটা হচ্ছে সমান সময়ের লাভ, মাথায় রাখতে হবে, সমান সময়ের লাভ। তাহলে সমান সময়, একই সময়ে ফক্স কি করে? 7 পা যায়, আর লায়ন হচ্ছে 5 পা যায়, ঠিক আছে। আর কি বলেছে ডিস্টেন্সের ক্ষেত্রে কি বলেছে? ডিস্টেন্স কভার বাই লায়ন, লায়নের 6 পা। কোশ্চেন ঠিক লিখেছি তো? হ্যাঁ, ঠিক আছে। লায়ন 6 পা গেলে শিয়ালটা ক পা যাবে? ইকুয়াল যাবে, এটা ডিস্টেন্স বলেছে, ঠিক আছে। লায়ন 6 পাতে যতটা দূরত্ব যায়, ফক্স 5 পাতে অতটাই দূরত্বে যাবে। একটু এখানে লাগছে, যেটা আছে সেটাই করি। তাহলে আমাদের কি বলেছে? স্পিড রেশিও কত বলেছে? ভয় পাবার কিছু নেই, স্পিড রেশিও কিচ্ছু না, বাই করে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। এই হলো স্পিড রেশিও, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি? এরা তো দেখতে পারে না, তাহলে আমাদের করে ফেলতে হবে। ইন্টু 30 এলসিএম করেছি, আর এখান থেকে 5/6 ইন্টু 30, এখান থেকে কি হলো? 42:25। তাহলে স্পিড রেশিও কত? ফক্সের স্পিড 42 বেশি, আর লায়নের স্পিড কিন্তু 25 কম। তাহলে লায়ন হচ্ছে এখানে কম যাচ্ছে। ওকে, কিচ্ছু না। এখানে মনে রাখতে হবে সমান সময় কে কার লাফের অনুপাত কত। যেমন ফক্সের বলেছিলাম, কত বলেছে? 7 লাফ দেয় আর 5 লাফ দেয় একই সময়, ঠিক আছে। এবার ডিস্টেন্স বলে দেবে, সেটা এটা বা এটা করে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু নেই। আচ্ছা, এটা বাংলাটা আরেকবার করে দিই। বলেছে একটা শিয়াল আছে যে কি করে? লায়নকে ধাওয়া করছে, এবং শিয়াল 7 পা গেলে লায়ন যায় 5 পা, এবং একটা ডিস্টেন্স কভার বাই লায়ন, এবং সিংহটি 6 পা গেলে যে দূরত্ব যায়, শিয়ালটি 5 পা গেলে সে একই দূরত্ব যায়। তাহলে তাদের মতো রেশিও হবে। এখান থেকে দেখেই মনে হচ্ছিল যে এখানে কি হচ্ছে? ফক্সেরই কি হলো? স্পিড বেশি। নর্মালি এখানে ফক্সের কি বেরিয়েছে? স্পিড রেশিও, মানে স্পিডটা বেশি বেরিয়েছে। আর ওখানেই কনফিউশন হচ্ছিল, ঠিক আছে, যে কোশ্চেনটা ভুল লিখলাম কিনা। এই হলো অঙ্ক। আর লাস্ট একটা অঙ্ক আছে, যেটা একটা কোশ্চেন পেপারে পেয়েছিলাম অনেকদিন আগে, ওটা আবার টোকা চলে করে দিই। ওকে, নিচ অব্দি দেখা যাচ্ছে? ঠিক আছে। এই চ্যাপ্টারে আজকের দিনে লাস্ট অঙ্ক। $53 না? The
প্রাইস অফ গোল্ড ইজ directly proportional to directly proportional to square of its weight, square of its weight. Weight, a person broke down the gold, broke down the gold in the ratio of 3:2:1 and his loss of rupees 4620. Find initial price of gold. ঠিক আছে, এই হলো অঙ্ক। কি বলেছে, কোন একটা গোল্ডের দাম কি, গোল্ডের দাম হচ্ছে তার যা ওয়েট, সেই ওয়েটের কি বলেছে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় কার স্কয়ারের সাথে। ওকে, আচ্ছা, এ পার্সন ব্রোক ডাউন দ্য গোল্ড, কিন্তু একটা লোক কি করলো, সেই গোল্ডটাকে ভেঙে দিয়েছে কোন রেশিওতে, 3:2:1। তাহলে বলেছে, তাহলে তার এই ভেঙে বিক্রি করার জন্য, মানে গোটা বিক্রি করলে যেটা হতো আর ভেঙে বিক্রি করার জন্য যা পাচ্ছে তার মধ্যে লস কত দাঁড়িয়েছে, 4620। ওকে, বলেছে তাহলে এই গোল্ডের ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থায় কত দাম ছিল। আচ্ছা, ভাঙার পরে হয়েছে 3:2:1, ঠিক আছে, তাহলে ভেঙে যাওয়ার পরে কত হয়েছে, 3:2:1। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর অরিজিনাল ছিল 6 ইউনিট, তাই তো, অরিজিনাল 6 ইউনিট ছিল, আর বিক্রি করার সময় ভেঙে মানে 3 ইউনিটে বিক্রি করেছে, 2 ইউনিট 1 ইউনিটে বিক্রি করেছে। আচ্ছা, তাহলে অরিজিনাল প্রাইস কি বলেছে, প্রাইস বলেছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ ইটস ওয়েট। তাহলে প্রাইসটা আমরা কি বলছে, যে এর ওয়েটের হচ্ছে স্কয়ারের, মানে অ্যাকচুয়ালি কি করতে 36 করবো না, কারণ যেহেতু ভ্যারিজ বলেছে অনেক কিছু একটা মাল্টিপ্লাই ধরে নিলাম, এক্সট্রা মাল্টিপ্লাই আছে তারও স্কয়ার, তার মানে আমরা ধরে নিচ্ছি কত, প্রাইস হচ্ছে 36 এক্স স্কয়ার। তাহলে পুরোপুরি মানে যদি গোটা বিক্রি করতে তাহলে কত দাম হতো, 36 এক্স স্কয়ার। ওকে, আচ্ছা, কেন করলাম এটা, এটা কিন্তু বলেছে প্রাইসটা কি বলেছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কয়ার, সোজাসুজি কোনো ভ্যারি বলেনি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ ইটস ওয়েট, মানে এর দাম হবে হচ্ছে তার যে ওয়েট আছে সেই ওয়েটের কি হলো, সেই ওয়েটের সাথে হলো হচ্ছে কি হচ্ছে আমাদের, সেই ওয়েটের স্কয়ারের সাথে সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে এক্সট্রা না ধরলে হতো, শুধুমাত্র 36 করলে হতো, ইউনিট ধরে করলে, ঠিক আছে। তাহলে অরিজিনালি আমরা যদি ধরি এটা ওয়েট, এটা ওকে, ওয়েট হলো এটা, আর এখান থেকে যদি আমরা আলাদা করে বিক্রি করি, তাহলে আলাদা করে বিক্রি করলে প্রাইস কত হচ্ছে, 3 স্কয়ার, এটা থেকে বিক্রি করে 3 স্কয়ার পাবো, এখান থেকে বিক্রি করে 2 স্কয়ার পাবো, আর এখান থেকে বিক্রি করে 1 স্কয়ার পাবো। তাহলে কত পাবো, 9 + 4 + 1, তাহলে কত হচ্ছে 14, কত হলো 14।
তাহলে আমি যদি গোটা বিক্রি করতাম তাহলে আমি 36 ইউনিট পেতাম প্রাইস, ইউনিট ধরে নিই। ওকে, আর এখানে ওরা প্রাইস বলেছে ভেঙে বিক্রি করার জন্য কত ইউনিট পাবো, এত ইউনিট পাবো, ইউনিটেই করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর লস $14 ইউনিট, ওকে, ইকুয়ালস টু 22 ইউনিট। আচ্ছা, আমাদের 22 ইউনিট আর ওরা বলেছে লস কত হবে 4620, তার মানে আমরা বলতে পারি আচ্ছা এখানে কোনো স্কয়ারের গল্প আসবে না, আসবে না, হয়ে যাবে ওরে তো দেখি 4620 2 দিয়ে কাটলে 2410 কত হচ্ছে 18210। তাহলে কি বলেছে, ফাইন্ড ইনিশিয়াল প্রাইস, প্রথম অবস্থায় কত প্রাইস ছিল, এত ইউনিট, দেয়ারফর ইনিশিয়াল প্রাইস 36 into 0.7560। ওকে, আরেকবার বলে দিই, অঙ্কে বলেছে কোন একটা গোল্ডের দাম হলো তার যেমন ওয়েট হবে ঠিক তেমন কি হবে, তার ওয়েটের সাথে স্কোয়ারের সমান হবে। তার মানে তার যদি ওয়েট 2 হয় তাহলে দাম হবে 4, ওর যদি হয় 3 তাহলে দাম হবে 9। তাহলে আর কি বলেছে, সেটা ওই লোকটা কি করেছে, ভেঙে বিক্রি করেছে, এর জন্য লস হয়েছে এত টাকা। তাহলে অ্যাকচুয়াল প্রাইসের দাম কত ছিল, তাহলে অ্যাকচুয়াল ওয়েট ছিল 6, মানে ভাঙার পরে এটা হয়েছে, মানে অ্যাকচুয়াল ওয়েট 6 ছিল, তাহলে প্রাইসও ছিল কি হতে ছিল 36, আর এখান থেকে আমি প্রাইস পেলাম কত 14 ইউনিট, তাহলে আমার লস কত হলো 22 ইউনিট। আর এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, পেয়ে গেলাম যে লস মানে 4620, এখান থেকে 1 ইউনিট পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা প্রাইসের দাম পেলাম, টোটাল অরিজিনাল প্রাইসে। এবার কথা হচ্ছে আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ, এরপরে আমরা হয়তো মিক্সচার শুরু করে দেবো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, সানডে করে আমাদের ক্লাসটা অফ থাকবে, হ্যাঁ, মানে আমি আপলোড করবো না সানডে করে। আর যারা নতুন, আচ্ছা যাদের পুরোনো ওদের কথা বলে, যারা অনেকে আছে পুরোনো কিছু এক্সপিরিয়েন্স আছে, তাদের বেটার করার জন্য কি হবে, তাদের যে যার যা পরীক্ষার টার্গেট সেই পরীক্ষার 10 ইয়ার্স নিয়েই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর যারা নতুন তারা যদি এই মুহূর্তে একটা চ্যাপ্টার করে পরীক্ষা দিতে যায় বা প্র্যাকটিস সেট বাড়িতে বসে দিতে যায়, তাহলে তার মানে মনোবল খুবই ভেঙে যাবে। এই জন্য আমি বলবো তাই কি করতে হবে, সে একটা কাজ করতে পারে, 10 ইয়ার্স থেকে রেশিও প্রপোর্শনের উপরে যতগুলো অঙ্ক হয়তো প্রথম সে কি করবে, ধরতে পারবে না কোনটা কোন চ্যাপ্টারে, যা ধরতে পারবে 2-1টা সেটা নিয়ে কি করতে পারে, সে মোটামুটি যদি 20-25 খানা টোটাল অঙ্ক হয় এক জায়গায় দেখে ওগুলো কি করবে, সলভ করে দেখতে পারবে যে যে যেগুলো আমরা করেছি সেগুলো আমরা কি অ্যাপ্লাই করতে পারছি কিনা। কারণ শুধুমাত্র অঙ্ক করলেই হবে না, এখানে যখন আমরা করছি না অনেক ইজিলি হয়ে যাবে, পরীক্ষা হলে গিয়ে অ্যাপ্লাই করাটা বা যেটা আসছে ধরতে পারছি কিনা, কোন অঙ্কটা কোন ফর্মুলায় হবে সেটা কিন্তু বড় একটা ব্যাপার। যাই হোক, আজকে আমাদের এই থাক আজকের মতো এই ক্লাসটা, এর পরের দিন থেকে আমরা নতুন দিনে নতুন চ্যাপ্টারে নতুন ক্লাস শুরু করবো। ওকে।